যে তালিকায় রুমিনের নাম নেই। তো রুমিনের প্রতিক্রিয়া জেনেই শুরু করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গণমাধ্যমে আমার যে ভাইরা আছেন, যারা সবসময় আমার পাশে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় তারা একটু ধাক্কা খেয়েছেন, হয়তোবা, আমি জানি না, না হলে আমি নিজেও খুব অবাক হয়েছি যে আমার আসনে এখনো কাউকে ডিক্লেয়ার করা হয়নি, এটা এখনো উইথ হোল্ড আছে। যেমন 63টা আসন এখনো কেউ ডিক্লেয়ার্ড হয়নি, তো আমার আসনটা তার মধ্যে একটা। কিন্তু এমন ভাবে প্রত্যেকটা গণমাধ্যমে নিউজ হচ্ছে যেন একমাত্র রুমিন ফারহানার আসনই নাই হয়ে গেল। ব্যাপারটা আসলে সেরকম নয়। আমি দলের প্রতি আস্থা রাখছি, নিশ্চয়ই দল যেটা সবচেয়ে ভালো হয় দলের জন্য, দল সেই সিদ্ধান্তই নেবে। ঠিক আছে, আমরা আর ডিটেইলে না যাই, আমরা আস্থা রাখতে চাই। আপনি যদি আপনাকে প্রশ্ন করেন আমি আই ক্যান আনসার। কিন্তু কি মনে হয় যে কেন আসলে এই কনফিউশন, অন্য কোনো প্রার্থীকে বা জোটের কোনো প্রার্থী নিয়ে দল ভাবছে কিনা? এটা তো দল ভালো বলতে পারবে, তবে আমার ধারণা যে আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যেটা বললেন যে এই আসনগুলোতে দেখা যাচ্ছে অনেকগুলোতে হয়তো প্রার্থী বেশি আছে, কোনোটাতে হয়তো জোটকে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ইত্যাদি নানান কিছুর বিবেচনায় এই 63টা আসনে এখনো কাউকে নমিনেশন দেয়া হয়। যদি এখানে জোট থেকে কোনো প্রার্থীকে দেয়া হয় তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা কি করবে? সেটা তো সময় বলবে। সময় বলবে। আচ্ছা, ঠিক আছে। যদি জামাত, আমরা উনি বলছেন, আমার ভাই বলছেন যে বিএনপি ইজ সুপার কনফিডেন্ট যে তারা এই গিয়েই মানে জাস্ট সংসদে বসাটাই অতটুকু দূরত্বে আছে। যদি সেটাই হয়ে থাকে আমার ভাইয়ের মতে, এবং এটা তো ঠিক না, এরকম কোনো দলেরই এটা ভাবা ঠিক না। নির্বাচনে যে কেউ জয়লাভ করতে পারে। জামাত যেভাবে ডাকসুতে জাকসুতে অন্যগুলোতে জয়লাভ করেছে, জামাত কিন্তু জাতীয় নির্বাচনে, আমরা তো যদি একটা ফেয়ার ইলেকশন হয়, যদি আগে থেকে ম্যানিপুলেটেড না হয়, মানুষ যাকে রায় দেবে, মানুষ যাকে ভোট দেবে সেই সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাবে। জামাতও যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, পেতেই পারে, পেলে তখন জামাত আজকে যেই পরিবর্তনগুলোর কথা বলছে, যেই জায়গাগুলোতে তারা পরিবর্তন আনতে চায়, তখন তারা ইজিলি সেটা আনতে পারবে। এক, দুই হলো এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া বা না হওয়ার ঠিক কোন জায়গাটায়, 84টা ধারার ঠিক কোন ধারাটার সঙ্গে সরাসরি জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচন জড়িত, এটা আমারও প্রশ্ন। কারণ আমরা যেগুলো দেখেছি, হ্যাঁ, তার সবই হচ্ছে বেসিক কাঠামো সংক্রান্ত, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংক্রান্ত, আমাদের সরকারের বিভিন্ন উইং এর মধ্যে ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত, আপনার তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই সংক্রান্ত, মানে এগুলো মানে ডাইভার্সিফাইড নানান বিষয় নিয়ে এই সংস্কারগুলোর কথা এসছে। এর বাইরে তো ধরেন প্রশাসনিক সংস্কারের ব্যাপার আছে, পুলিশ সংস্কারের ব্যাপার আছে, অন্যান্য নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে, যেটা তো মানে এক উড়েই চলে গেছে, হ্যাঁ, গালাগালি খেয়ে সেই রিপোর্টই উড়ে চলে গেছে। এর বাইরে তো আরো 6টা সংস্কার কমিশন হয়েছে, হেলথের হয়েছে, এডুকেশন অবশ্য হয়নি, ভেরি সারপ্রাইজিং। তো এখন এই কোন সংস্কারটি আসলে সরাসরি নির্বাচন বা ভোটের সঙ্গে যুক্ত আমি জানি না। এখন কথা হচ্ছে নির্বাচনে মানুষ যদি মনে করে যে মানুষ যেই দলগুলো এই প্রতিশ্রুতি দিচ্ছে, এই সংস্কার তারা করবে, এই জায়গায় পরিবর্তন আনবে, আমরা সেই দলকে ভোট দেব। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে এবং সে তার মতো করে তার পরিবর্তনগুলোকে কার্যকর করবে।